আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। ৩২৯ দিন ধরে অবরুদ্ধ গাজায় আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। গত বছরের ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখনও পর্যন্ত প্রায় ৪১,০০০ নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। মনে করা হচ্ছে দখলদার বাহিনীর হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে ১০,০০০-এর বেশি মানুষ চাপা পড়ে আছে। সর্বশেষ মধ্য গাজার দেইর আল বালাহ শহরের পূর্বে একটি স্কুলে আশ্রয় নেওয়া উদ্বাস্তু ফিলিস্তিনিদের উপর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে গত মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। এটিকে ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদার পর সবচেয়ে বড় হামলা হিসেবে অভিহিত করা হচ্ছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। গাজার পর পশ্চিম তীরে এমন হামলা চালানোয় ইসরায়েলকে সতর্ক করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপীয় কমিশনের প্রধান জোসেফ বোরেলও ইসরায়েলকে সতর্ক করেছেন। গাজার চলমান ইস্যুতে জরুরি বৈঠক আহ্বান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন সরকারের পক্ষ থেকে কয়েকজন ইহুদি সেটলারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারকে অপসারণের বিষয়ে সম্মত হয়েছে বিরোধী দলগুলো। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ডেমোক্র্যাটদের চেয়ারম্যান ইয়ার গোলান নেতানিয়াহু সরকারকে অপসারণের বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতাদের সাথে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। গোলান তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি রেকর্ড করা বার্তায় বলেছেন, আজ আমি বিরোধী দলে থাকা আমার সমস্ত বন্ধুদের কাছে একটি স্পষ্ট আহ্বান জানাই, আসুন আমরা একটি লক্ষ্যে একসাথে অগ্রসর হই। তিনি আরও বলেন, ইসরায়েল একটি অসাধারণ জরুরি অবস্থার মধ্যে রয়েছে এবং রাজনৈতিক, নিরাপত্তার দিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে ও সাংবিধানিকভাবে ভেঙে পড়েছে। আমাদের চারপাশে সবকিছু ভেঙে পড়েছে। আমাদের অবশ্যই সমন্বিত, নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিকভাবে কাজ করতে হবে। গোলানের বিবৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েল বিরোধী নেতা ইয়ার লাপিদও এক্সে লিখেছেন, দেশকে ধ্বংসকারী বিপর্যয়কর সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা পর্দার সামনে এবং আড়ালে বিরোধী দলের সকল অংশের সাথে কাজ চালিয়ে যাব। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে অকুতোভয় সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ৪ জন ফিলিস্তিনি সাংবাদিক। তারা হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খুদাউরি, সাংবাদিক ও অধিকার কর্মী বিশ্বাস ওউদা এবং বর্ষিয়ান সাংবাদিক ওয়াইল আল দাহদৌ। এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ। এই ইস্যুতে চলমান আন্দোলন থেকে মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ দাবি করা হয়েছে। তবে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলের অভিযোগ, বিজেপি এটুকু ইস্যু করে রাজনীতি করছে। এবার সেটি নিয়ে সুর চড়ালেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যের বিধানসভা নির্বাচনের এখনও ১.৫ বছর দেরি, কিন্তু তার আগে বুধবার কার্যত লড়াইয়ের ঘোষণা দিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপি তথা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতা বলেছেন, পশ্চিমবঙ্গে আগুন জ্বললে বিজেপি শাসিত একাধিক রাজ্যসহ দিল্লিতেও আগুন জ্বলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি শাসিত আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই পাল্টা আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। ভারতের দুই রাজ্যের মুখ্যমন্ত্রী স্মরণকালের মধ্যে এই ভাষায় পরস্পরকে এবং পরস্পরের রাজ্যকে আক্রমণ করেননি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, তৃণমূল কংগ্রেসের ছাত্র শাখার সম্মেলনে এদিন মমতা সরাসরি বিজেপিকে আক্রমণ করে বলেন, পশ্চিমবঙ্গে পূজার মুখে গরিব মানুষের রোজগার বন্ধ করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষ আন্দোলনের ফলে ভুগছে। এই চক্রান্তের পেছনে রয়েছে বিজেপি। পেটে খাওয়া মানুষকে বিপদে ফেলতেই তারা ধর্মঘট করছে, কিন্তু সেই চক্রান্ত পশ্চিমবঙ্গ রুখবে মন্তব্য করে মমতা বলেন, কেউ কেউ আপনার পার্টিকে দিয়ে এখানে আগুন লাগাচ্ছে। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান তাহলে আসাম থেমে থাকবে না, উত্তর পূর্ব ভারত থেমে থাকবে না, উত্তরপ্রদেশ থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না উড়িষ্যাও, এমনকি দিল্লিতেও আগুন থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলমল করে দেব। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে ভাইস প্রেসিডেন্ট পদে ফিরছেন মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি একসময় ইরানের প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। খবরে বলা হয়েছে, গত ১ আগস্ট জাভেদ জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। কৌশলগত বিষয়গুলো দেখার ভার ছিল তার কাঁধে, কিন্তু সমালোচনার মুখে সেই পদ ছাড়ার কথা জানিয়েছিলেন জাভেদ জারিফ।
ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পাওয়ার 2 সপ্তাহের কম সময়ে জাভেদ জারিফের পদত্যাগের বড় কারণ পেজিশকিয়ানের 19 সদস্যের মন্ত্রিসভায় নিয়োগ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। এছাড়া জারিফ তার সন্তানের মার্কিন নাগরিকত্ব থাকার বিষয়ে সমালোচনা এবং চাপের কথাও জানিয়েছিলেন। ভাইস প্রেসিডেন্ট পদে জারিফের নিয়োগের কারণে রক্ষণশীলদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যদিও 2015 সালে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির আলোচনা প্রক্রিয়ায় অন্যতম কারিগর ছিলেন জাভেদ জারিফ। ইরানি গণমাধ্যম বলছে, মাসুদ পেজেশকিয়ানের মন্ত্রিসভার সদস্যরা গতকাল ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে প্রথমবার বৈঠক করেন। বৈঠকে জারিফও উপস্থিত ছিলেন। 2013 থেকে 2021 সাল পর্যন্ত তখনকার প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জাভেদ জারিফ। এর আগে তিনি জাতিসংঘ দেশটির প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ভয়াবহ বন্যায় 50 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তুরস্ক দেশটিতে মানবিক সহায়তা দেওয়া শুরু করেছে। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এরদোয়ান বুধবার এক্স বার্তায় লিখেছেন, আমরা আমাদের বন্ধু এবং ভাই বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, কারণ দেশটি বন্যায় বিপর্যয়ের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তুর্কি নেতা বলেন, দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সির সমন্বয়ে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চল, বিশেষ করে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে গুরুত্ব দিচ্ছি এবং 16,750টি সহায়তা প্যাকেজ বিতরণের কাজ শুরু করেছি। দুই দেশের মধ্যে সংহতির উপর জোর দিয়ে এরদোয়ান বলেন, এই অঞ্চলে আমাদের সাহায্য কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশি ভাই বোনদের পাশে দাঁড়াব। এই ভয়াবহ বিপদে আমরা তাদের একা ছেড়ে দেব না, বরং আমরা তাদের দুর্ভোগ লাঘবের চেষ্টা করব। বিবৃতিতে তিনি দুর্যোগে প্রাণ হারানোদের জন্য শোক প্রকাশ করেন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানান তুরস্কের প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বাংলাদেশের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার ঘোষণাও দেন। ফোনালাপে তুর্কি নেতা বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তিসেরি ভারতের গোয়েন্দা সংস্থা র-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে যে ভয়াবহ সিরিজ হামলা হয়েছে তার পেছনে র-এর হাত রয়েছে বলে তিনি জানান। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, তেসরি গণমাধ্যমকে বলেন, আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র 2টি জায়গা থেকে করা হচ্ছে। এটি আফগানিস্তানে প্রতিষ্ঠিত ভারতীয় গুপ্তচর সংস্থার সাথে যুক্ত এবং এই সমস্ত কার্যক্রম আফগানিস্তান থেকে পরিচালনা করছে র। তেসরি আরও বলেন, র চায় না সিপিইসি প্রকল্পগুলো পাকিস্তানে সম্পন্ন হোক। তারা চায় না পাকিস্তান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করুক। এর আগে মঙ্গলবার রাতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা বেলুচিস্তানের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ নেয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এসব ঘটনায় সব মিলিয়ে 70 জন মানুষের প্রাণহানি ঘটে। ভারত বিরোধী পোস্টে লাভ রিয়াক্ট দেওয়ায় এক বাংলাদেশি ছাত্রীকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। মাইশা মেহজাবিন নামের ওই নারী শিক্ষার্থী আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটির 4র্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এনডিটিভি জানিয়েছে, আসামের কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তা দাবি করেছেন, এটি প্রত্যাবাসন নয়। ওই শিক্ষার্থীকে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই ফেরত পাঠানো হয়েছে। গত সোমবার তাকে করিমগঞ্জ জেলার সুতারকান্দি ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। এসপি মাহাত্তা বলেছেন, ফেসবুকে মেহজাবিন তার সিনিয়র শাহাদাত হোসেন আলফির একটি ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। শাহাদাত 6 মাস আগে তার কোর্স শেষ করে ভারত ছেড়ে চলে যান এবং এখন বাংলাদেশে বাস করছেন। অবশ্য ভারতীয় এই পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, মেহজাবিন নিজেই তাকে দেশে যেতে দেওয়ার জন্য এনআইটি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছিলেন। বাংলাদেশে এই শিক্ষার্থী আবারও ভারতে গিয়ে নিজের কোর্স শেষ করতে পারবেন কিনা জানতে চাইলে এসপি মাহাত্তা বলেন, তিনি আবারও এসে পড়াশোনা সম্পন্ন করবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। জানা যায়, শিলচর এনআইটিতে বর্তমানে 70 জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এদের মধ্যে 40 জন হিন্দু ধর্মাবলম্বী। এদিকে হিন্দুরক্ষী দলের মুখপাত্র শুভাশিস চৌধুরী বলেছেন, তারাই শিলচর এনআইটির সাবেক শিক্ষার্থীর দেওয়া ওই ভারত বিরোধী পোস্ট লক্ষ্য করেন এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। তিনি বলেন, আমরা কিছু ভারত বিরোধী পোস্ট ফরওয়ার্ড করেছি, যেগুলো বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভূত। মেহজাবিন এই ধরনের একটি পোস্টে লাভ রিয়াক্ট দিয়ে সমর্থন জানিয়েছিলেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।